এই চরমনের মাহফিলে আসার আহ, উম, উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গত বছরও দাওয়াত করা হয়েছিল। গত বছর আসলে আসতে পারিনি, এবং এবছরও যখন দাওয়াত করা হয় ওনাদের পক্ষ থেকে, আমরা সংগঠনের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা দল আমরা এখানে এসেছি। আমাদের পার্টির আরো অনেক কয়েকজন নেতৃবৃন্দ এসেছেন। আগামীকালকে আরো কয়েকজন আসবেন। আহ, একই সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে আমরা জানি যে ইসলামী আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, এবং গত বছর গণঅভ্যুত্থানের সময় একদম সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক পরিচয় এবং ব্যানার নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই জায়গা থেকে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আছে, এবং এর বাইরে ওনাদের এই মাহফিল প্রায় দীর্ঘ 102 বছরের সিলসিলা ধরে এই মাহফিল আয়োজিত হয়ে আসছে, এবং এখানে আত্মশুদ্ধির জন্য এবং এখানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে অংশগ্রহণ করেন। এবং এই মাহফিলের মাধ্যমে আমি অনেক সময় অনেক গল্প শুনেছি যে অনেকের আহ আত্মশুদ্ধি এবং নেতিবাচক জীবন থেকে অনেকে প্রভাবিত হয়েছেন এবং প্রবেশ করেছেন। সেই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি মাহফিল, তো সেটা নিজ চোখে দেখা এবং অনুভব করার একটা বিষয় ছিল। তো আমি সকালে বয়ান শুনেছি এবং এখানে ঘুরে দেখেছি। অন্যরকম একটা অনুভূতি হয়েছে আমাদের সবার জন্যই। এবং আমরা আহ, মনে করি যে পীর সাহেব এবং তার এই দরবার বাংলাদেশের ইসলামের প্রচার এবং প্রসারে, ইতিবাচক প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, এবং একই সাথে ওনারা বাংলাদেশের রাজনীতিতেও ইতিবাচক অবদান রেখে যাচ্ছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইগুলোতে ওনারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ওনারা ওনাদের এই কার্যক্রম কন্টিনিউ করবেন এবং আমরাও ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে পাশে থাকবো, এটাই প্রত্যাশা থাকবে। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, একটু জানতে চাই, দেশে বর্তমানে তেল সংকট এবং হামটিকা নিয়ে যে সংক্রমণ, এগুলো নিয়ে আসলে আমরা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সবখানেই দেখতে পাচ্ছি, এবং বরিশালের একটা প্রকার ধারণ। আসলে আপনার দল কি ভাবছে? আমাদের এই তেল সংকটটা এর আগে আমি বলেছি এটা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এবং আমি আগের গভর্নমেন্টের পারচেজ কমিটিতে ছিলাম। তেল, সার সহ, গ্যাস সহ গুরুত্বপূর্ণ যেই আহ, উম, আহ, বিষয়গুলো আছে এগুলোর সাধারণত একটা সামনের দিকের ফরওয়ার্ড প্ল্যান করে পারচেজটা করা হয়। তো মজুদটা থাকার কথা, এবং আমার ধারণা এখনো মজুদ আছে, এবং বিশেষ করে বড় বড় কোম্পানি যাদেরকে সরকার তেল আমদানি করার অনুমতি দেয় তাদের কাছে মজুদটা আছে। কিন্তু আমরা ডিপোতে, তারপরে বিভিন্ন, আমরা দেখছি যে তেল বিভিন্ন হচ্ছে পাম্পে সরকার অভিযান চালাচ্ছে, ওইখানে 9,000 লিটার, 10,000 লিটার, 9-10 হাজার লিটার আসলে আসলে কিছুই না আমি যদি ভলিউম আকারে দেখি। কিন্তু যাদের কাছে কোটি কোটি লিটার আছে, যাদের কাছে ওই অনুমতিটা ছিল, আপনি মংলায় তাদের দেখা যায় যে ওইখানে মজুত করার জায়গা আছে। বড় বড় কোম্পানিগুলো আপনারা সবাই জানেন কারা তেল ইম্পোর্ট করে। তাদেরকে আসলে কিছু বলা হচ্ছে না, বা তাদের ওখানে আমরা কোনো অভিযান হতে দেখছি না। চোখ দেখানো কিছু, মানে জাস্ট সামনে দেখানো কিছু অভিযান হচ্ছে। আমার মনে হয় সেই জায়গাগুলোতে অভিযান পরিচালনা করলে তাহলে আহ, 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 এই তেলের সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব। এবং এইটা আরেকটু ওয়াইজলি যদি শুরু থেকে প্ল্যান করা হতো, এখন এই সময় একটা হযবরল হয়ে গেছে 1 মাসের মাথায়। আর শুরু থেকে আরেকটু ওয়াইজলি প্ল্যান করা হলে এই সংকটটা ভালোভাবেই উতরে যাওয়া যেত। আর হাম সংকটের যে হামের বিষয়টা। আসলে আমাদের আমি যতদূর জেনেছি যে প্রায় কয়েক বছর ধরেই হামের যে টিকা সেটার ধারাবাহিকতা ঠিকভাবে রক্ষা করা হয়নি। এবং আমাদের আরো ভালোভাবে দেখা দরকার, কারণ আমাদের শিশুদের তো নিয়মিতই অনেকগুলো টিকা দেওয়ার বিষয় আছে, সেগুলো আসলে ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, না হলে আরো অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে পারে। তবে এই বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে সরকারকে খুব সুইফট এবং দ্রুত এটা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং এটাকে গুরুত্ব সহকারে স্পেশালি একটা প্রোগ্রামের মাধ্যমে, যেমন কোভিডের সময় হয়েছিল, সারা দেশে একটা প্রোগ্রাম লঞ্চ করার মাধ্যমে এটাকে অ্যাড্রেস করা হয়েছিল। তো সেভাবে অ্যাড্রেস করলে আমার মনে হয় যে হতাহতের সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব। আপনি একসময় দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে যদি জিজ্ঞেস করি যে আগামী এই যে সরকার, এখন বর্তমান সরকার রয়েছে, বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে কিংবা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কোনো পরামর্শ কিংবা থাকবে কিনা কিছু? আম, সরকারের আসলে যেহেতু খুব একটা বেশি সময় হয় নাই, কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের আমরা সংসদেও দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে
যেই কমিটমেন্টের জায়গায় তারাও ছিলেন এবং বাংলাদেশের সবাই ছিল, এবং একটা পলিটিক্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে একটা নির্বাচনে আমরা এসেছিলাম, সেটা তারা নির্বাচিত হওয়ার পরপরই আর রক্ষা করছে না, এবং তারা জনগণের সাথে এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমরা এখন প্রতিদিন দেখতে হয় যে সালাউদ্দিন আহমেদ আগে কি বলেছে নির্বাচনের, এখন কি বলছে, এর মধ্যে পার্থক্য। মেজর হাফিজ, তিনি স্পিকার আমাদের, আগে কি বলেছেন এখন কি বলছেন। তারপরে আন্দালিব রহমান পার্থ, তিনি আগে কি বলেছেন এখন কি বলছেন। এটার কম্পারিজন প্রতিদিন দেখতে হয়, এবং তাদের সবাইকে এক ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি বক্তব্য উইদিন 2 or 3 মান্থস আমরা দেখছি। তো এবং বিএনপি আমরা দেখেছি নির্বাচিত হওয়ার পর থেকে তারা আওয়ামী লীগের জায়গাটা নিচ্ছে, তারা আওয়ামী লীগের কালচারাল যেই প্র্যাকটিস ছিল সেটাতে ফিরে যাচ্ছে, তারা আওয়ামী লীগের পলিটিক্যাল যে প্র্যাকটিস ছিল এবং অনেক ক্ষেত্রে আওয়ামী আদর্শের দিকেও চলে যাচ্ছে। এবং আমরা দেখতাম যে আগে যেই যেই কাজগুলো যেমন দেখেন যে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রায় রূপান্তর করা হলো গত বছর, এখন আবার বিএনপি যিনি মন্ত্রী আছেন তিনি বলছেন মঙ্গল শোভাযাত্রাই হবে। তো ওই একই সিপিবির যে কালচারাল স্ট্রাকচার যেটার উপর দিয়ে আওয়ামী লীগ টিকে ছিল সেটা বিএনপি এখন আত্মস্থ করার চেষ্টা করছে। তো সরকারের রাজনৈতিক দিক থেকে আমি বলবো এই সরকার এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারেনি, এবং দেওয়ার সদিচ্ছাটাও তাদের মধ্যে আছে বলে মনে হচ্ছে না। এবং এর বাইরেও আমরা নির্বাচনের আগে শুনেছি যে নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, নির্বাচিত সরকার আসলেই সব দৈব বলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি আরো খারাপ অবস্থা হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টা ক্রাইসিস অন্তর্বর্তীকালীন সরকার সময় এসেছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটা খুব সফলতার সাথে ওভারকাম করেছে, এবং দেশের জনগণও সেটা প্রশংসা করেছে। কিন্তু আমরা দেখছি যে বিএনপি প্রত্যেকটা ক্রাইসিসে আসলে হযবরল করে ফেলছে। ঈদ যাত্রার মতো একটা বিষয়, এটা তো আমরা 1 বছর আগে থেকেই জানি ঈদ যাত্রা হবে, তো সেটার আগে থেকে প্ল্যানিং নাই কোনো। এবং এই যে তেলের সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমরা পরিকল্পনার এবং দক্ষতার অভাব দেখছি। তো এটা বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা আরো কিছুদিন দেখলে হয়তো বলতে পারবো। আচ্ছা, আমি শুরু করে যদি জানতে চাই, আপনারা যখন জোটে আসলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পরবর্তী সময় তারা জোট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল প্রাসঙ্গিকতায়, আপনার এই নতুন করে এনসিপির এই চরমনাই সফর, এটা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিবাচক কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? না, এখানে জোটের তো একটা বিষয় আছে, কিন্তু জোটের বাইরেও তো আমাদের রাজপথের একটা সম্পর্ক আছে। আমার মনে হয় যে রাজনৈতিক সম্পর্কের থেকেও সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন খুব ক্রাইসিস সিচুয়েশনে বাংলাদেশ ছিল, আমরা ছিলাম গণঅভ্যুত্থানের সময়, তখন আহ, আহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে রাজপথে নেমে এসেছিল, এবং খুবই গুরুত্বপূর্ণ অবদান ওনারা রেখেছেন। সেই সম্পর্কের জায়গা থেকেই আমাদের এই নিয়মিত যোগাযোগ বা সম্পর্কটা রক্ষা করা, এবং সামনের দিনে সকল সম্ভাবনার দরজাই খোলা আছে। আশা করি আমরা একসাথে এই নির্বাচনে কাজ করা হয়নি, কিন্তু সামনের দিনে হয়তো ইনশাল্লাহ কাজ করবো। আমি একটু সংযুক্ত করি, আপনারা যখন পার্লামেন্টে যখন বক্তব্য দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব, তিনি কিন্তু বাংলাদেশের অন্যান্য দলীয় যোদ্ধা যারা ছিলেন সকলের নামই উল্লেখ করেছিল, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার যে সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন, ছাত্র শিবিরের নাম, ছাত্র দলের নাম, ছাত্র অন্যান্য সংগঠনের নাম উল্লেখ করেছে, কিন্তু শুধু স্কিপ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি যেমন বললেন তারা একমাত্র ব্যানারে ছিল, এই বিষয়ে আমি অবগত না। Thank you. সর্বশেষ একটু প্রশ্ন করতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ধরে রাখতে তরুণ প্রজন্মের কাছে আপনার তরুণ প্রজন্মদের নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? সামনে আবার জুলাই মাস আসছে, আমরা তো ওভারঅল আমাদের রাজনীতিটাই করছি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে। এবং আমরা এখন যেহেতু বিরোধী দলের বিগত 1.5 বছর আমাদেরকে অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে আসতে হয়েছে, আমরা খুব বেশি প্ল্যান করে কাজ করতে পারিনি। এখন একটু স্টেবিলিটি এসছে, আমরা বিরোধী দলে আছি, এবং আমরা এখন এই জায়গাগুলো নিয়ে কাজ করব, বোথ লিটারেচারের জায়গা থেকে, কালচারালি এবং পলিটিক্যালি। আমরা জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখা এবং প্রাসঙ্গিক রাখার জন্য এই জেনারেশন যতদিন থাকবে জুলাই গণঅভ্যুত্থান অবশ্যই প্রাসঙ্গিক থাকবে, তারপরে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার বিষয়ে আমরা আমাদের কাজ করতে হবে।